সকলকে আর একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি সুরেন্দ্রনাথ হাঁসদা। আজকে আমরা আলোচনা করব সাঁওতালি সাহিত্য বিকাশে সাধু রামচাঁদ মুর্মুর অবদান। সাধু রামচাঁদ মুর্মু সাঁওতালি সাহিত্য ও সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন। ওনার সংক্ষিপ্ত জীবনীর মধ্যে এই অক্লান্ত পরিশ্রমের ফল আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। সাধু রামচাঁদ মুর্মুকে সাঁওতালি কাব্য সাহিত্যে কবিগুরু বলা হয়। পশ্চিমবঙ্গ রাজ্যের অধুনা তখন পশ্চিম মেদিনীপুর ছিল, এখন ঝাড়গ্রাম জেলা হয়েছে। জেলার শিলদার নিকটবর্তী কামারবান্দি গ্রামে বাংলা 1304 সালের ইংরেজি 1897 সাল বৈশাখ মাসের 16 তারিখে এই মহান কবির জন্ম। পিতার নাম মোহন মুর্মু এবং মাতা কুনি মুর্মু। 4 ভাই বোনের মধ্যে সবার বড় ভাই দুবরাজ মুর্মু, মেজ ভাই ধনঞ্জয় মুর্মু। তার ছোট সেজটি বোন নাম মুগলি এবং সবার ছোট হলেন কবি সাধু রামচাঁদ মুর্মু। 1906 সালে তাকে গ্রামের স্কুলে ভর্তি করা হয়। বাল্য অবস্থা থেকেই মেধাবী থাকায় খুব সহজেই নিম্ন বুনিয়াদ অর্থাৎ এলপি পাস করেন এবং আরও 2 বছর বাদে উচ্চ বুনিয়াদ বা ইউপি পাস করেন। এরপর তাকে পাঠানো হয় ভীমপুর এমই স্কুলে। মেদিনীপুর জেলার ভীমপুরে মিশনারিগণ সাঁওতাল ছেলে মেয়েদের শিক্ষার উদ্দেশ্যে এই আবাসিক স্কুলটি স্থাপন করেন। মেদিনীপুর তথা সংলগ্ন বিভিন্ন জেলার বিভিন্ন জায়গা থেকে সাঁওতাল ছেলেমেয়েরা এই ভীমপুর স্কুলে পড়তে আসত। এইভাবেই সাধু রামচাঁদও এখানে পড়তে এসেছিলেন। জানা যায় এই স্কুলে পড়াশোনার সাথে সাথে বিভিন্ন ধরনের হাতের কাজ, কাঠের কাজও, চাষের কাজও ছাত্রদের শেখানো হতো। পুরনো রেকর্ড থেকে পাওয়া যায় সাধু রামচাঁদও ভালোভাবেই ছুতার মিস্ত্রির কাজ, তাঁতের কাজ, বিভিন্ন কারিগরি কাজ ভালোভাবে শিখেছিলেন। লেখাপড়াতেও তিনি ছিলেন পারদর্শী। 2 বছরে মিডিল বাংলা পাস করেন। তখনও ভীমপুর এমই স্কুল হাই স্কুলের অনুমোদন না পাওয়ায় স্বাভাবিকভাবেই সাধু রামচাঁদকে গ্রামে ফিরে আসতে হয়। অত্যন্ত গরিব এবং নিকটবর্তী অঞ্চলে হাই স্কুল না থাকায় সাধু রামচাঁদকে পড়াশোনা ছেড়ে দিতে হয়। স্কুলের শিক্ষা তাঁর চিরতরে থেমে যায়। যৌবনকালে সাধু রামচাঁদ গান বাজনাতে বিশেষ পারদর্শী ছিলেন। গ্রাম ও পাড়া প্রতিবেশীদের নাচ গানের আসরে তাকে প্রায়ই দেখা যেত। বাঁশি, কিন্দিরি খুব ভালোভাবে বাজাতে পারতেন। পাশাপাশি গান পরিবেশনের ক্ষেত্রে তাঁর ছিল জন্মগত প্রতিভা। পরবর্তী সময়ে তাঁর লেখা গান কবি নিজেই কিন্দিরি সহযোগে গ্রামে গ্রামে ঘুরে গাইতেন। ব্যক্তিগত জীবনে সাধু রামচাঁদের ছিল 2 বিবাহিত স্ত্রী। প্রথম পক্ষের নাম মানকা, দ্বিতীয় পক্ষের নাম পুঁটি। প্রথমার 3 ছেলে মেয়ে, নাম কালীপদ, চুনারাম এবং ছোটটি কন্যা নাম কুনি। দ্বিতীয় স্ত্রীরও 3 সন্তান, 2 ছেলে ও 1 মেয়ে। ছেলে দুজনের নাম ধনঞ্জয় এবং ফুতু, মেয়েটির নাম কাকা। সাঁওতালি সাহিত্যের পর্যালোচনায় সাধু রামচাঁদ মুর্মুকে মহাকবি বা কবিগুরু হিসেবে চিহ্নিত করা যায়, কেননা যে সামাজিক পরিস্থিতি এবং পারিপার্শ্বিক অবস্থার মধ্যে তিনি সাহিত্য রচনা করেন, সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তাঁর
রচনার মূল্যায়ন করলে সহজেই রামচাঁদের প্রতিভার সম্যক পরিচয় পাওয়া যায়। আসলে তখন ছিল ইংরেজ শাসন। সে সময় সাঁওতালদের উপর বিভিন্ন ধরনের অকথ্য অত্যাচার, শোষণ, নির্যাতন চলত। সাঁওতালদের ধন সম্পত্তির উপর অন্য জাতির নজর পড়েছে। সাঁওতালদের ধর্ম, সংস্কৃতি, সমাজ ও ঐক্য একেবারে ভেঙে পড়েছে। অন্যদিকে খেরোয়ালদের বিচ্ছিন্ন করার জন্য ব্রাহ্মণ্যবাদ এর প্রচার চলছে। 1927 সালে চেমেনজুড়ি নামক স্থানের এক ধর্মীয় জনসভায় খেরোয়ালদের বলা হলো, আজ থেকে সাঁওতাল, কোল, ভিল, মুন্ডা ইত্যাদি সম্প্রদায়ের মানুষেরা হলো জাতিতে ক্ষত্রিয় এবং প্রত্যেকে রায় পদবি ব্যবহার করবে। অমার্জিত পূজার্চনা এবং বিবাহ অনুষ্ঠানে নৃত্য পরিবেশন তারা করবে না। এছাড়াও বিভিন্নভাবে আদিবাসী তথা সাঁওতালদের হেনস্থা করা হতো, ঘৃণা করা হতো। দোকান থেকে কোনো জিনিস ক্রয় করলে তা হাতে হাতে দেওয়া হতো না। অস্পৃশ্যতার ভয়ে দূর থেকে ছুঁড়ে দেওয়া হতো। খাবারের দোকানে কোনো জিনিস খেলে খাবারের পাত্র ধুয়ে দিতে হতো। হিন্দু বাড়িতে প্রবেশ নিষেধ ছিল। প্রবেশ করলে গোবর জল দিয়ে পুরো স্থানকে ধোয়া হতো। অন্যদিকে সাঁওতাল সমাজের মানুষও কুসংস্কার, অধর্ম, অনাচারে জর্জরিত হয়ে বিপথে চালিত হচ্ছিল। মদ হাঁড়িয়া খেয়ে জমি সম্পত্তি পরিবারকে নিঃশেষ করে ফেলেছিল। গ্রাম থেকে দূরে ফাঁকা মাঠে সারা রাত ধরে নাচ গানের আখড়া বা মেলা গজিয়ে উঠছিল। সেখানে আনন্দ করার নামে মহিলাদের মান সম্মান, ইজ্জত লুণ্ঠন করা হতো। এই রকম এক ডামাডোল পরিস্থিতিতে সাধুরামচাঁদ লিখতে আরম্ভ করেন। সাধুরামচাঁদ মুর্মু তার তীক্ষ্ণ তরবারি ন্যায় প্রতিবাদী কলমে ফুটিয়ে তুলতে লাগলেন অজস্র গান ও কবিতা। গানের মধ্য দিয়ে সাঁওতালদের আত্মসম্মানবোধে আঘাত করতে লাগলেন। পাশাপাশি আর একটি চিত্র পাওয়া যায়। সাধুরামচাঁদের সময়ে সাঁওতালদের বিভিন্ন ধর্মে ধর্মান্তরিত করার প্রক্রিয়া চলছিল। একদিকে হিন্দুদের হিন্দুত্বকরণ প্রক্রিয়া, অন্যদিকে খ্রিস্টান মিশনারিদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার প্রক্রিয়া চলছিল। তিনি এটা মেনে নিতে পারেননি। সাধুরামচাঁদ দেখলেন যে মানুষ যখন তার সমাজ, ধর্ম, সংস্কৃতির উপর নির্ভর করার মতো কিছু না পায়, তখনই সে অন্যের ধর্মের প্রতি আকৃষ্ট হয়। সাঁওতালদের মধ্যেও এই ধরনের অবক্ষয় চিত্র দেখা দেওয়ায় সাধুরামচাঁদ সাঁওতালদের সারি ধর্ম অর্থাৎ সনাতন ধর্মের প্রচার করতে লাগলেন। অশিক্ষিত সাঁওতালদের কাছে তখন ধর্মের বাণী এবং মূল কথা শোনানোর জন্য গান ছাড়া কোনো সহজ মাধ্যম ছিল না। এই জন্য তিনি সারি ধর্ম সেরেঞ্জ পুঁথি অর্থাৎ সনাতন ধর্মের গানের বই লিখে গান গেয়ে সাঁওতালদের আদি ধর্মে আস্থা ফিরিয়ে আনতে চেষ্টা করলেন। সাধুরামচাঁদের লেখা গান দেবন আদিবাসী বীর, এসো জাগি আদিবাসী বীর সারা বাংলা, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, আসাম ও বাংলাদেশের সাঁওতালদের মুখে মুখে শোনা যায়। সমাজ এবং জাতির প্রতি অকৃত্রিম ভালোবাসা তাঁর ছিল বলেই এই ধরনের গান তিনি রচনা করতে পেরেছিলেন। যা শুনলে সাঁওতালদের মধ্যে অন্য ধরনের অনুভূতি জাগায়। গানটি সাঁওতালদের জাতীয় সঙ্গীত হিসেবে আদৃত হয়েছে। সাধুরামচাঁদ বুঝতে পেরেছিলেন ভাষা ও সাহিত্য ছাড়া কোনো জাতির বিকাশ অসম্ভব।
সাহিত্যের বিকাশে জাতির বিকাশ, তাই বাড়ি ঘর আত্মীয় পরিজন ছেড়ে আমরণ সাহিত্য সাধনায় নিজেকে ব্যাপৃত রেখেছিলেন এবং যা দিয়ে গেছেন তার প্রকৃত মূল্যায়ন এতদিন হয়নি। সাঁওতালি সাহিত্যের ধারাবাহিকতাকে বুঝতে সাধু রামচাঁদের রচনার মূল্যায়ন প্রয়োজন। ধর্ম ভাবনার ক্ষেত্রে তিনি ছিলেন সারি ধর্ম সত্যই ধর্ম এর প্রবক্তা। পাশাপাশি সাধু রামচাঁদ এও বুঝতে পেরেছিলেন মাতৃভাষায় শিক্ষা ছাড়া কোনো জাতির সার্বিক উন্নয়ন অসম্ভব। তাই তিনিই সর্বপ্রথম মাতৃভাষায় শিক্ষার জন্য সাঁওতালি ভাষার স্বতন্ত্র লিপি মজদাঁধের আঁক তৈরি করেছিলেন 1923 সালে। এই লিপি বা বর্ণমালা সাঁওতালি ভাষার উপযোগী হয়েছিল। পরবর্তীকালে সেই বর্ণমালাতেই তাঁর সাহিত্য সম্ভার রচনা করেন। বাংলা 1377 সালে 15 ভাদ্র তারিখের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত সাঁওতালি বর্ণমালা ও সাহিত্য শীর্ষক একটি প্রবন্ধে প্রাবন্ধিক লিখেছেন, পশ্চিম বাংলার সাধুরামচাঁদ এবং উড়িষ্যার রঘুনাথ মুর্মু পৃথক পৃথকভাবে সাঁওতালি বর্ণমালা তৈরি করেন। সাধু রামচাঁদের বর্ণমালা সাঁওতাল সমাজে অপরিচিত এবং অর্থাভাবে এই লিপির ব্লগ তৈরি করাই প্রচার করা সম্ভব হয়ে ওঠেনি। এই বর্ণমালা রঘুনাথ বাবুর তুলনায় প্রাচীনতর। 1923 সালে নির্মিত এই মজদাঁধের আঁক লিপিতেই তিনি সারি ধর্ম শাশ্বত ধর্ম গ্রন্থখানি রচনা করেন, যার খণ্ডিত পাণ্ডুলিপি আবিষ্কৃত হয়েছে। সাঁওতালি ভাষা সাহিত্যের বিকাশে সাধুরামচাঁদ যেভাবে আত্মনিয়োগ করেছিলেন, বোধহয় আজ পর্যন্ত আর কেউ তা করতে পারেননি। পেটের তাগিদে অথবা বিখ্যাত হবার নেশায় অনেকেই সাহিত্য ক্ষেত্রে অবতীর্ণ হন, কিন্তু শুধুমাত্র ভাষা ও সাহিত্যের বিকাশের জন্য খাওয়া পড়ার কথা চিন্তা না করে মন প্রাণ দিয়ে সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেন কজন? সাঁওতালি সাহিত্যের ইতিহাসে একজনই আত্মনিয়োগ করেছেন, তিনি হলেন সাধু রামচাঁদ মুর্মু। জীবিতকালে তিনি তাঁর সাহিত্য কীর্তিকে আর্থিক অনটনের জন্য মুদ্রিত আকারে প্রকাশ করে যেতে পারেননি। তাই দীর্ঘদিন তাঁর পাণ্ডুলিপি অরক্ষিত অবস্থায় ছিল। তাঁর মৃত্যুর পর তাঁরই নামাঙ্কিত সাধু রামচাঁদ উইহের বাথান, সাধু রামচাঁদ স্মৃতি রক্ষা কমিটি এবং মারাংবুরু পেরিসের কর্ণধার ডক্টর সুহৃদ কুমার ভৌমিকের যৌথ প্রচেষ্টায় তাঁর পাণ্ডুলিপিকে সংগ্রহ করে গ্রন্থাকারে প্রকাশ করা হয়। গ্রন্থগুলি হল সারি ধরম সেরেঞ্জ পুঁথি, সারি ধর্ম গানের পুস্তক। পুস্তকটি 3 খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ড প্রকাশিত হয় 1969 সালে, দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয় 1972 সালে এবং 1994 সালে প্রকাশিত হয় পুস্তকটির তৃতীয় খণ্ড। অলদহ অনড়হে লিখে রাখা কবিতা। সাধু রামচাঁদ মুর্মু মেমোরিয়াল ট্রাস্ট প্রকাশিত কবিতা সংগ্রহের এই গ্রন্থটির প্রথম সংস্করণ প্রকাশিত হয় 1974 সালে এবং দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় 1996 সালে। সাঁওতালদের জাতির সৃষ্টিতত্ত্ব বিষয়ক গ্রন্থ লিটে গোডেত প্রকাশিত হয় 1979 সালে। সম্পূর্ণ গ্রন্থটি কাব্যাকারে লেখা। নাটক সংসার ফ্যান্দ বিশ্বের ফাঁদ দীর্ঘদিন অরক্ষিত অবস্থায় থাকার পর স্মৃতিরক্ষা কমিটির তত্ত্বাবধানে এবং ডক্টর সুহৃদ কুমার ভৌমিকের সম্পাদনায় 1982 সালে মারাংবুরু প্রেস মেচেদা থেকে প্রকাশিত হয়। ইসরড় সমাজ সংস্কৃতি ও ধর্ম বিষয়ক এই গ্রন্থটির প্রথম সংস্করণ প্রকাশিত হয় 1985 সালে। দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় 1997 সালে। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকার কবির জন্ম শতবার্ষিকীতে সাধু রামচাঁদ অনলমালা,
সাধুরামচাঁদ রচনা সমগ্র প্রকাশ করেন। তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে এটি প্রকাশিত হয় 1997 সালে। কবির নাম রামচাঁদ মুর্মু। তার নামের আগে সাধু শব্দ ব্যবহারের কারণ এখনো অজানা। তবে কবির সহযোগীদের মধ্যে অনেকে বলেন, বৃদ্ধ বয়সে সংসারের প্রতি কবির বৃতৃষ্ণা সৃষ্টি হয়, তাই কোলাহল থেকে দূরে প্রকৃতির নির্জন কোলে কুঁড়ে ঘর বানিয়ে তাতে একাকী দিন যাপন করতেন। সাধু সন্ন্যাসীদের মতন জীবন শুরু করেন, দাঁড়ি রাখেন এবং সাদা কাপড় পরিধান করা শুরু করেন। জপ তপেই তাঁর জীবনের মূল উদ্দেশ্য হয়ে পড়ে। সাধুর মতন জীবনযাপন করার জন্য তার নামের আগে সাধু শব্দের ব্যবহার হয়ে আসছে। কবি, সাধু দার্শনিক, শিল্পী, প্রকৃতিপ্রেমিক, সমাজসেবক, সংস্কারক ও গবেষক সাধুরামচাঁদ মুর্মু বাংলা 1361 বঙ্গাব্দের 29 অগ্রহায়ণ দেহত্যাগ করেন। ইংরেজি সাল ছিল 1955। সাঁওতালি সাহিত্যে, বিশেষত কাব্য সাহিত্যে সাধুরামচাঁদের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ঠার বলে যাকে ব্যঙ্গ করা হতো, সেই সাঁওতালি ভাষায় কবিতাকে ছন্দে চালিত করা যায় এবং ভাব, ভাষা ও কাঠামোগত দিক দিয়ে আধুনিকতাকে ছোঁয়া যায় তা সাধুরামচাঁদ দেখিয়ে দিয়ে গেছেন। নির্দ্বিধায় বলা যায়, সাঁওতালি কাব্য সাহিত্যে সাধুরামচাঁদ একটি মাইলস্টোন। এই ছিল সাধুরামচাঁদ মুর্মু সাঁওতালি সাহিত্য বিকাশে তার গুরুত্বপূর্ণ অবদান। পরবর্তীতে আরও সাধুরামচাঁদ মুর্মু বিষয় সম্পর্কে নিত্য নতুন তথ্য তুলে ধরার চেষ্টা করব। সাধুরামচাঁদ মুর্মুর সংক্ষিপ্ত জীবনী যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর বরাবরের মতো আপডেট পাওয়ার জন্য আমার এডুকেশন হাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।